This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. CAA পুরো কথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন 4 বছর আগে পাশ হওয়া আইনের বিধি তৈরি হয়েছে। ভোটের মুখে বলবৎ হয়েছে নতুন আইন, আর তারপরে ঝড় উঠেছে গোটা দেশে। সেই বিতর্কের খবর সারা দিন দেখছেন আপনারা। তবে আমি মঞ্জিরা আজকের স্পেশাল 9 CAA এর 7-17 জানাবো আপনাদের। কারা এই নতুন আইনের আওতায়, কাদের এই নিয়ে ভাবার কোনো দরকার নেই, যাদের আবেদন করতে হবে তারা কিভাবে করবেন ইত্যাদি অনেক প্রশ্ন রয়েছে, ঘোরাফেরা করছে। সেই সব প্রশ্নের উত্তর আপনাদের দেব আজ। সংশোধিত নাগরিকত্ব আইন কথাটার মধ্যে সংশোধিত শব্দটা আছে, অর্থাৎ এই আইন নতুন কোনো বিষয় নয়। কারা ভারতের নাগরিক আর কারা নন সেটা বোঝার জন্য 1955 সালে 18 পাতার একটা আইন তৈরি হয়, যা নাগরিকত্ব আইন নামে পরিচিত ছিল। সময় সময় এই আইন পরিবর্তিত হয়েছে। 2019 সালে আর একবার সংশোধিত হয়। যারা ভারতের নাগরিক তাদের এই আইন নিয়ে ভাবার কোনো কারণ নেই। এই আইনের মাধ্যমে সেই সব মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে যারা পড়শি 3 দেশ থেকে ভারতে এসেছেন। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা সে দেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন CAA। এই আইনে 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে। কারা এই নতুন আইনের আওতায় সেটা দেখলেন। এবার প্রশ্ন হলো, কারা এই নতুন আইনের আওতার মধ্যে নেই? একটা কথা শুরুতেই বলেছিলাম, যারা ভারতের নাগরিক তাদের এই নতুন আইন নিয়ে ভাবার কোনো কারণ নেই। প্রশ্ন করতে পারেন, কারা ভারতীয় নাগরিক সেটা নির্ধারণ হবে কিভাবে? তাহলে একটা টাইম ফ্রেম এবং কয়েকটি শর্ত দেখাই আপনাদের, বিগ ওয়ালে দেখানোর চেষ্টা করি আপনাদের। 26 জানুয়ারি 1950 থেকে 30 জুন 1987 সালের মধ্যে যাদের ভারতে জন্ম তারা সকলেই ভারতীয় নাগরিক। আর 1987 সালের পর যাদের ভারতে জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক এবং অন্যজন অবৈধ অভিবাসী না হলে তারাও ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। কার আবেদন করবেন, কারা কারা আবেদন করবেন আর কারা করবেন না সেটা কিন্তু পরিষ্কার। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে, কিভাবে আবেদন করতে হবে। এবারের প্রতিবেদনে সেটা একটু আপনাদের পরিষ্কার করে বলি। সরকার শুরুতেই জানিয়েছে CAA-তে আবেদন করতে হবে পোর্টালের মাধ্যমে, অনলাইনে। 2টি বিকল্প, ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ CAA 2019। তাই মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারই আবেদনের অস্ত্র। ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হবে সাইট বা অ্যাপ খুলেই। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে আবেদনকারীদের। পেজের শুরুতেই থাকবে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, সেটা লিখতে হবে এবং যাবতীয় তথ্য পূরণ করতে হবে। সব তথ্য নির্ভুলভাবে দিয়ে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট বাটনে। এরপর আসবে ফটো ডকুমেন্ট আপলোডের জায়গা। সেখানে নিজের ছবি ও নথি সফট কপি আপলোড করতে হবে। তথ্য সঠিক হয়েছে কিনা দেখার জন্য ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সব ঠিক থাকলে ফাইনাল সাবমিট টু দ্য মিনিস্ট্রি বাটনে ক্লিক করতে হবে। তারপর MHA ফাইল নাম্বার তৈরি হবে, সেই নাম্বার রেখে দিতে হবে আবেদনকারীদের। এরপর অনলাইন পেমেন্টের ট্যাবে যেতে হবে। সেখানে আবেদনকারীর নাম, ফর্ম, টাকা, MHA ফাইল নাম্বার দেওয়ার অপশন এবং পেমেন্ট গেটওয়ে থাকবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে 50 টাকা দিতে হবে। পাশাপাশি অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন ও তার সপক্ষে বিভিন্ন নথি জমা দিতে হবে জেলা শাসক বা ডেপুটি কমিশনারের অফিসে। নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হলে আবেদনপত্রের দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে। সেই সঙ্গে রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বরেও সরকারের তরফে মেসেজ পাঠানো হবে। সেই চিঠি বা ইমেল পাওয়ার পর ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in সাইটে গিয়ে নিজের ক্যাটাগরি অনুযায়ী ফর্ম 10, ফর্ম 11 বা ফর্ম 12 পূরণ করতে হবে এবং জেলা শাসকের অফিসে সমস্ত কপি জমা করতে হবে। এই আবেদন করার সময় বেশ কিছু প্রামাণ্য নথি জমা দিতে হবে।
কি কি সেটাও আপনাদের দেখাই একটু বিগ ওয়ালে। দেখুন কি কি রয়েছে। 3 দেশ থেকে আসার প্রামাণ্য নথি। কোন 3 দেশ? পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের পাসপোর্ট। আর কি? আর যা লাগবে জন্মের শংসাপত্র বা স্কুলের সার্টিফিকেট বা জমির কাগজ বা ভোটার কার্ড, যে কোনো একটা লাগবে। জাতীয় পরিচয়পত্র বা রেসিডেন্সিয়াল পারমিট লাগবে এক্ষেত্রে। আর কি? পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। আর 3 দেশের সরকার বা সরকারি সংস্থার দেওয়া যে কোনো রকমের পরিচয়পত্র থাকতে হবে। 3 দেশের জমি বা ভাড়া থাকা সংক্রান্ত যে কোনো রকমের নথি এটাও লাগতে পারে। এবং পূর্বপুরুষদের 3 দেশে বসবাস সংক্রান্ত যে কোনো রকমের তথ্য হিসেবে দরকার হবে। 3 দেশের সরকারের দেওয়া যে কোনো নথি যা প্রমাণ করে আবেদনকারী সে দেশের নাগরিক। কাদের আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই পেলেন। এবার আসা যাক বিতর্কের কথায়। সিএএ, এই সিএএতে পড়ছে 3 দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পারসি, খ্রিস্টানদের কথা বলা হয়েছে। কেন মুসলমানদের কোনো নাম নেই বা কথা নেই এখানে? এই নিয়েই তো তৈরি হয়েছে বিতর্ক। তাহলে কি মুসলিমদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আছে? না, ভারতীয় মুসলিমদের সিএএ নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ তারা এই দেশেরই নাগরিক। কিন্তু যারা অন্য দেশ থেকে এদেশে আসবেন তাদের কি হবে? সেই উত্তরও আছে ভারতের নাগরিকত্ব আইনে। দেখুন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন উঠেছে, শুরু হয়েছে আন্দোলন। সিএএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে অসমের রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লীগ এবং ডিওয়াইএফআই। মামলাকারীদের অভিযোগ সিএএ অসাংবিধানিক ও বৈষম্যমূলক। এই পরিস্থিতিতে আসরে নেমেছে কেন্দ্র। বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে ভারতীয় মুসলিমদের স্বাধীনতা খর্ব করা হয়নি, তাদের কোনো সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হবে না। দেশের 18 কোটি মুসলিম নাগরিকের ওপর এই আইনের কোনো প্রভাব পড়বে না। শুধু বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানই নয়, বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরাই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারার অধীনে বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরাই ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারেন। পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো নাগরিক প্রত্যর্পণ চুক্তি নেই। এই আইনে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ব্যবস্থা নেই। সিএএ মুসলিম বিরোধী, এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। গোটা দেশে সিএএ লাগু হলেও বেশ কিছু এলাকা আছে যেখানে এই নতুন আইন কার্যকর হচ্ছে না। আমাদের দেশে কয়েকটা জায়গা আছে যেখানে ইনার লাইন পারমিটের প্রয়োজন রয়েছে, মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য যেতে যে পারমিট, সেখানে সিএএ লাগু হচ্ছে না। যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। পাশাপাশি যে 9টি জনজাতির ক্ষেত্র সংবিধানের 6 নম্বর ধারার অন্তর্গত, সেখানেও এই আইন কার্যকর হবে না। বাকি সব জায়গায় এই আইন কার্যকর হওয়ার কথা। কিন্তু একাধিক রাজ্য বলতে শুরু করেছে যে তারা তাদের রাজ্যে এই আইন কার্যকর করতে দেবে না। এই তালিকায় সবার আগে আছে আমাদের রাজ্যের নাম। আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। এতটাই তীব্র ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর বিরোধিতা করেছেন। তার মতে সিএএ এবং এনআরসি যুক্ত, একটার হাত ধরে রাজ্যে আরও একটা আসবে। কে অ্যাকচুয়াল নাগরিকত্ব পাবে না। সুতরাং এটা হচ্ছে লোক দেখানো এবং লোক ঠকানো। এটার পেছনেই হচ্ছে এনআরসি। এটা হচ্ছে ওটা মাথা, এটা লেজু। সুতরাং আমরা দুটোই করতে দেবো না।
মুখ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করলেও সিএএ এর পক্ষে জোর সওয়াল অমিত শাহের। কংগ্রেস উদ্বাস্তুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিজেপি উদ্বাস্তুদের যোগ্য সম্মান দিয়েছে বলছেন অমিত শাহ। हमने कहा था हम सीएए लाएंगे। तुष्टीकरण की वोट बैंक की राजनीति के कारण कांग्रेस पार्टी इसका विरोध करती थी। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख, ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने किया। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলছেন বাংলায় তিনি সিএএ লাগু হতে দেবেন না, তাহলে এমনটা কি করা সম্ভব? কেন্দ্র আইন প্রণয়ন করলে সেই আইন কি রাজ্য অগ্রাহ্য করতে পারে? এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর আমার মতে। তার কারণ এটা সেন্ট্রাল অ্যাক্ট। সেন্ট্রাল অ্যাক্ট অলওয়েজ প্রিভেল ওভার দি স্টেট অ্যাক্ট। স্টেটের কোনো পারমিশন বা কিছু লাগে না, এবং সেটা যদি ভায়োলেট কেউ করে সেই ভায়োলেশনটা কিন্তু থেকেই যাবে। সেই ভায়োলেশনটাকে কোনোদিনই অ্যাভয়েড করা যায় না, এবং কোনো স্টেট অথরিটি কথাটা বলতে পারে না, আইনত পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অনলাইন পোর্টালে আবেদন করার অর্থ নাগরিকত্ব হারানো, আবেদন করার অর্থ বিদেশি হয়ে যাওয়া। আইনত কোশ্চেন হবে না তো, যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। অনেকের মতে যাদের ভোটার কার্ড আছে তারা কেন আবেদন করবেন? যদিও আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার কার্ড থাকা মানেই ভারতীয় নাগরিক, এমনটা নাও হতে পারে। কেউ যদি আপনার ভোট দিয়েছে বা তার ভোটার্স আইডি কার্ড আছে, কিংবা যে কোনো আইডি কার্ড যেগুলো প্রমাণ বলে ধরা হয়, সেগুলো যদি কেউ দিয়ে থাকে, তার মানে সে সিটিজেন হয়ে গেল, এর ধারণাটাও ভুল। কারণ সেগুলো নানাভাবে প্রকিওর করা যায়, সেটা আমরা জানি, এবং এ নিয়ে অনেক বহু মামলাও হয়েছে। আইন নিয়ে আইনি জট, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি। মুখ্যমন্ত্রী বলছেন মানবেন না, কেন্দ্র আইন লাগু করে কাজ শুরু করে দিয়েছে। নতুন আইন নিয়ে জনতার যতটা না বিভ্রান্তি আছে, তার থেকেও বেশি বিভ্রান্তি বোধ হয় আইনের রাজনীতিকরণে। কেন্দ্রের করা আইন লিগালি কিন্তু রাজ্য মানতে বাধ্য, যতই বিরোধিতা হোক না কেন। কিন্তু এই বিরোধিতা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র তিনি কি বলছেন এই রাজনীতিকরণ নিয়ে, শুনুন। সাধারণ মানুষের কাছে যারা নেতানেত্রী আছেন, সরকারি ব্যবস্থার মধ্যে আছেন, তাদেরকে বোঝাতে হবে যে সত্যিকারের ঘটনাটা কি ঘটছে। যে কোনো বিষয়কে একেবারে কালো বা সাদা তো দাগিয়ে দেওয়া যায় না, বিষয়টি বোঝার একটা দায়িত্ব আছে, এবং সেখানে সংবাদ মাধ্যমেরও একটা গুরুত্ব আছে। তবে আপাতত নির্বাচনের আগে এই বিষয়টি একটি বিজেপি এবং তৃণমূলের লড়াই, এবং স্বাভাবিকভাবে যারা ইন্ডিয়া জোটে আছেন, যারা বিজেপির বিরোধী, যেমন বামপন্থী এবং কংগ্রেস, তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আমার মনে হয় এই সময় এর রাজনৈতিক প্রভাব যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসামে এর প্রভাব অত্যন্ত বেশি, এবং এই নিয়ে তর্ক বিতর্ক চলবে। কে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি সুবিধে পান সেটা বোঝার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।